আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লজ। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আমরা ক্লজ নিয়ে আলোচনা করি। তাহলে আমরা প্রথমেই দেখে নিই ক্লজ কি। ক্লজ শব্দটির মানে হলো খণ্ডবাক্য বা বাক্যের একটি প্রধান অংশ। সুতরাং কোনো বাক্যের একগুচ্ছ শব্দ যেখানে একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া থাকে তা হলো খণ্ডবাক্য বা বাক্যাংশ বা ক্লজ। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একটি সেন্টেন্সের মধ্যে বা একটি বাক্যের মধ্যে যখন পাশাপাশি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব যখন থাকে তখন ওই অংশটুকুকে বা ওই শব্দের অংশটুকুকে, ওই গুচ্ছটাকে বা ওই গ্রুপটাকে আমরা বলবো একটা ক্লজ। অর্থাৎ ক্লজ হতে হলে আমাদের পাশাপাশি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব অবশ্যই থাকতে হবে। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে আমরা একটু শর্টকাটে দেখে নিই আসলে ক্লজটা কি, যেটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম, এই মাত্রই বললাম। তারপর আমরা আরেকবার দেখি মনে রাখার জন্য। আমরা দেখব একটা সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব সমান একটা ক্লজ। অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ভার্ব যদি থাকে তাহলে সেই অংশটুকুকে, ওই গুচ্ছটুকুকে বা ওই গ্রুপটাকে আমরা একটা ক্লজ বলবো। অর্থাৎ যখনই ক্লজ হতে হবে, মানে ক্লজ হতে হলে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব লাগবে। অর্থাৎ একটি কর্তা প্লাস একটি সমাপিকা ক্রিয়া সমান সমান বাক্যাংশ বা খণ্ডবাক্য বা ক্লজ। তোমরা যেটাই বলো না কেন, সমস্যা নেই। তাহলে আমরা যদি ভালো করে বুঝতে যাই তাহলে সেটা হচ্ছে আমাদের একটা কর্তা বা একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব অর্থাৎ একটা সমাপিকা ক্রিয়া থাকতে হবে, তাহলে একটি ক্লজ হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? কিন্তু ফাইনাইট ভার্ব এটা আবার কি? তোমাদের মনে কি আবার প্রশ্ন আসছে স্যার তাহলে ফাইনাইট ভার্বটা কি? হ্যাঁ, ফাইনাইট ভার্বটা আসলে কঠিন কিছু না, সহজ একটা বিষয়। আমরা দেখি সংক্ষেপে যে সকল ভার্ব বা ক্রিয়া নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী তাদের রূপ বা গঠন পরিবর্তন করে বা করতে পারে তারাই হলো ফাইনাইট ভার্ব। তোমরা তো জানো নাম্বার মানে সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার, পার্সন সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন, এবং টেন্সের যে 12টি স্ট্রাকচার রয়েছে, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অর্থাৎ টেন্সের যে টোটাল 12টা স্ট্রাকচার আছে। অর্থাৎ এই যে নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী কোনো ভার্ব যদি তার রূপ বা গঠন পরিবর্তন করতে পারে বা করে তাহলে সেই সকল ভার্বগুলোকেই আমরা বলবো ফাইনাইট ভার্ব। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা একটু নিচের সেন্টেন্সগুলো ফলো করি এটাকে একটু ভালো করে বোঝার জন্য। দেখো, রাজু বাইস কালার পেন্স ডেইলি। তাহলে রাজু যেহেতু ডেইলি কাজটা করে তাহলে এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ আমরা জানি যখন আমরা কোনো কাজ প্রতিদিন করি, সেটা আমাদের অভ্যাসগত বা নিয়মিত কাজ যখন আমরা করি প্রতিদিন, তখন সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই রাজু বাইস, তাই ভার্বের সাথে কিন্তু এস বসেছে, অর্থাৎ এটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই ভার্বের সাথে, এবং সাবজেক্টটি যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে এস বাই এস বসেছে। তাহলে দেখো এটা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টটা কোন পারসন? থার্ড পারসন, এবং কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে দেখো এখানে কি হলো? নাম্বার, পারসন, টেন্স। এই যে নাম্বার, পারসন, টেন্স, এই তিনটার মিশ্রণের কারণে ভার্ব যে বাই, এই বাইয়ের সাথে এস বসেছে, তাই এটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এবং এই যে রাজু একটা সাবজেক্ট এবং বাই একটা ভার্ব, এই সাবজেক্ট এই ভার্ব এই দুটো মিলেই হচ্ছে আমাদের একটা ক্লজ। এবং পরের যে অংশটুকু আছে দেখতে পাচ্ছ, কালারফুল পেন্স ডেইলি, এই অংশটুকু অর্থাৎ আমরা যেটাকে বলবো অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল, সেই অংশটা ক্লজের সাথে থাকতেও পারে, নাও থাকতে পারে। এতে ক্লজের কোনো সমস্যা বা সুবিধা নেই। অর্থাৎ ক্লজের মূল উপাদান হচ্ছে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। এরপরে কোনো অংশ থাকতেও পারে, আগে পরে না থাকলেও কোনো সমস্যা নেই। আমরা পরের সেন্টেন্সটা দেখি। তহেরা প্রিপেয়ার্ড টি লাস্ট ডে, তহেরা গতকাল চা তৈরি করেছিল। তাহলে একইভাবে দেখো, তহেরা প্রিপেয়ার্ড, তহেরা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং প্রিপেয়ার্ড হচ্ছে আমাদের ভার্ব। তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব পাশাপাশি থাকায় একটা ক্লজ হয়ে গেল।
একটা ক্লজ কমপ্লিট হয়েছে। এবার টি লাস্ট ডে, এই বাকি অংশটুকু, এটা থাকলে আমাদের কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ ক্লজের আগে পরে কোনো কিছু আছে বা নেই সেইটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনার বিষয় নেই, বা সেটা ক্লজের ক্ষেত্রে কোনো প্রবলেম ক্রিয়েট করে না। এরপরে দেখি আমরা মিঠু ইজ মেকিং আ টয়। তাহলে মিঠু হচ্ছে আমাদের সাবজেক্ট, ইজ মেকিং আ টয় এটা হচ্ছে আমাদের ইজ মেকিং হচ্ছে আমাদের ভার্ব, এবং ইজ মেকিংটা এখানে যেহেতু দুটোই ভার্ব তাহলে এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। আর এ টয় এটা হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ, অর্থাৎ এ টয় এটাকে আমরা অবজেক্ট বলতে পারি। তাহলে মিঠু ইজ মেকিং, মিঠু হচ্ছে সাবজেক্ট, ইজ মেকিং হচ্ছে ভার্ব, তাহলে একটা ক্লজ হয়ে গিয়েছে। আবার দেখো ইজ মেকিং, এই যে মিঠু ইজ মেকিং, মিঠু এখন তৈরি করছে, তার মানে কাজটা এখন চলমান রয়েছে। এই যে চলমান রয়েছে তাই ইজ এবং মেকিং এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং তার পূর্বে সাহায্যকারী ভার্ব ইজ বসেছে। আবার 2 নম্বর সেন্টেন্সে তহেরা প্রিপেয়ার্ড, প্রিপেয়ারটা ছিল আমাদের মূল ভার্ব এবং এর সাথে ইডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম গঠিত হয়েছে। তার মানে এই যে ভার্বটা চেঞ্জ হচ্ছে, নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে। আবার মিঠু ইজ মেকিং, ইজ মেকিং, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর মেকিং এর সাথে মেকের সাথে আইএনজি মেকিং, তাহলে এই যে ভার্বের চেঞ্জ হচ্ছে, অর্থাৎ নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে। এই যে পরিবর্তন হচ্ছে এরাই হচ্ছে ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে সকল ভার্বের নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় যে সকল ভার্ব তারাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং আমরা পরে দেখি হিয়া হ্যাজ টোল্ড আ স্টোরি অ্যাবাউট কোভিড-19। তাহলে হিয়া হ্যাজ টোল্ড, এই যে হ্যাজ এবং টোল্ড, টোল্ড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম V3 এবং তার পূর্বে একটা অক্সিলারি ভার্ব হ্যাজ বসেছে, তাই এটি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এবং হিয়াটা একটা সাবজেক্ট, হ্যাজ টোল্ড একটা ভার্ব এবং পাশাপাশি একটা সাবজেক্ট ভার্ব হতে একটি ক্লজ গঠিত হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ রাজু বাস, তহেরা প্রিপেয়ার্ড, মিঠু ইজ মেকিং, হিয়া হ্যাজ টোল্ড, এই যে একটি করে সাবজেক্ট রয়েছে এবং একটি করে যে ভার্ব রয়েছে এগুলোই আমাদের হচ্ছে ক্লজ গঠন করতে সহযোগিতা করছে। তাহলে এই পাশে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি রাজু, তহেরা, মিঠু এবং হিয়া এরা হচ্ছে আমাদের সাবজেক্ট। আবার একইভাবে আমরা ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছি এই যে বাইস, প্রিপেয়ার্ড, ইজ মেকিং, হ্যাজ টোল্ড এরা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। শিক্ষার্থীরা তোমাদের বোঝানোর স্বার্থে আলাদা আলাদা অংশ রঙিন করা হলো যাতে তোমরা সহজে বুঝতে পারো। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ক্লজটা কি। ক্লজ স্ট্রাকচার ইন এ ব্রড সেন্স আমরা একটু আগে দেখলাম, কিন্তু আরেকটু বড় করে আমরা দেখি। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকলে একটা ক্লজ হয়, কিন্তু সাবজেক্টের মধ্যে কি থাকবে? সাবজেক্টের মধ্যে একটা নাউন অথবা প্রোনাউন অথবা একটা নাউন ফ্রেজ থাকতে পারে। এবং ফাইনাইট ভার্ব যে ভার্বগুলো নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী চেঞ্জ হয় এরা কেমন হতে পারে? এরা একটা সিঙ্গেল ভার্ব হতে পারে অথবা ভার্ব ফ্রেজ, অর্থাৎ একাধিক ভার্ব একসাথে যুক্ত হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের অংশটুকু দেখি, ক্লজ উইথ ফ্রেজ। আমরা একটু ফ্রেজের সাথে ক্লজ দেখি। যেমন দেখো মিকি মাউস কার্টুন, তাহলে মিকি এবং মাউস এবং কার্টুন, যদিও এখানে তিনটা ওয়ার্ড মিলে একটি ফ্রেজ গঠিত হয়েছে। এবং উইল বি শোয়িং তিনটা ওয়ার্ড মিলেই কিন্তু ভার্ব। তাহলে এই পাশে যে তিনটা ওয়ার্ড মিলে আমাদের মিকি মাউস কার্টুন এটা হচ্ছে নাউন ফ্রেজ, এবং ডান দিকে আমাদের যে আছে উইল বি শোয়িং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। তাহলে ফ্রেজ দিয়েও কিন্তু ক্লজ হতে পারে এবং ক্লজ হবে, খুব সহজেই হবে। তাহলে মিকি মাউস কার্টুন এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, এবং এই যে আমাদের উইল বি শোয়িং এটা হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ, আর এই যে নিউ এপিসোড এটা হচ্ছে আমাদের এক্সট্রা অংশ বা অবজেক্ট। তাহলে আমরা এই অংশটা দেখতে পাচ্ছি মিকি মাউস কার্টুন এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ এবং উইল বি শোয়িং এটা হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ। একইভাবে আমরা দেখতে পাচ্ছি পিপল অফ বাংলাদেশ আর গোয়িং ইন এ ডেঞ্জার নাও, তাহলে বাংলাদেশের মানুষজন এখন বিপদের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে পিপল অফ বাংলাদেশ এটুকু হচ্ছে আমাদের নাউন ফ্রেজ এবং আর গোয়িং হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ। তাহলে এই যে একটা নাউন ফ্রেজ অর্থাৎ নাউন আর একটা ভার্ব ফ্রেজ অর্থাৎ ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব, সেটা ফ্রেজ দিয়েও হতে পারে, শুধু সিঙ্গেল নাউন বা ফ্রেজ দিয়ে হতে পারে, সিঙ্গেল ভার্ব বা ফ্রেজাল ভার্ব দিয়ে, ভার্বের ফ্রেজ দিয়েও হতে পারে। তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব হয়ে গেল একটা ক্লজ। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। অল দ্য লিডার্স শুড ক্রিয়েট আ কমিটি টু সেভ আস, তাহলে আমাদের যত লিডার্সরা আছে, নেতারা আছে, আমাদের যারা অভিভাবকরা আছে, শুড ক্রিয়েট তাদের তৈরি করা উচিত, গঠন করা উচিত, আ কমিটি একটা পরিষদ বা কার্যদল, টু সেভ আস আমাদের নিরাপদ করার জন্য বা রক্ষা করার জন্য।
তাহলে দেখো এই যে অল দ্য লিডার্স এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং শুড ক্রিয়েট এটা হচ্ছে আমাদের ভার্ব, অর্থাৎ অল দ্য লিডার্স হচ্ছে নাউন ফ্রেজ এবং শুড ক্রিয়েট হচ্ছে ভার্ব ফ্রেজ। হয়ে গেল আমাদের একটি ক্লজ। পরের সেন্টেন্সে আওয়ার ডক্টরস অ্যান্ড নার্সেস হ্যাভ রিভিলড দেয়ার হিউম্যানিটি, আমাদের ডক্টররা এবং নার্সরা তারা হ্যাভ রিভিল মানে প্রকাশ করা, উন্মোচিত করা বা বৃদ্ধি করা, বিকশিত করা, তারা বিকশিত করেছে বা উন্মোচিত করেছে বা প্রকাশ করেছে বা দেখিয়েছে বা বৃদ্ধি করেছে, সেটাও বলা যেতে পারে, দেয়ার হিউম্যানিটি তাদের মানবতা। তাহলে এই যে আমাদের আওয়ার ডক্টরস অ্যান্ড নার্সেস এই অংশটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ এবং এই যে হ্যাভ রিভিলড এই অংশটা হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ এবং এই দুটো মিলে আমাদের হয়ে গেল ক্লজ। তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে হয়ে যাবে আমাদের ক্লজ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন একটু এসো আমরা আলোচনা করি নন ফাইনাইট ভার্ব নিয়ে। আমরা তো ফাইনাইট ভার্ব বুঝলাম যে সাবজেক্ট মানে যেই ভার্বগুলো নাম্বার পারসন টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, তাহলে কোন ভার্বগুলো নাম্বার পারসন টেন্স অনুযায়ী চেঞ্জ হয় না সেটা আমরা একটু দেখি। যেমন দেখো উই আর হ্যাপি টু সি ইউ হেয়ার, আমরা আনন্দিত তোমাকে এখানে দেখে, তাহলে উই সাবজেক্ট আর একটা ভার্ব, তাহলে এখানে একটা ক্লজ হয়ে গিয়েছে। কিন্তু এই যে আরটা ভার্ব, কিন্তু আরটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, যেহেতু উই প্লুরাল তাই আর হয়েছে, চেঞ্জ হচ্ছে। কিন্তু হ্যাপি টু সি, দেখো প্রিপোজিশন টু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি অন সি, অর্থাৎ প্রিপোজিশন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ, সেটা কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব হবে না। অর্থাৎ টু প্লাস ভার্ব অর্থাৎ প্রিপোজিশন টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে সেটার কিন্তু নাম্বার পারসন টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন হয় না, তাই এটাকে আমরা বলবো ইনফিনিটিভ। এরপরে দেখো রিডিং মেক্স এ ম্যান ওয়াইজ, তাহলে রিডিং ভার্বের সাথে যদিও আইএনজি যুক্ত আছে কিন্তু তার পূর্বে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নেই। অর্থাৎ আমরা যদি কখনো দেখি ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে এবং তার পূর্বে কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাহলে সেটা যদি বি ভার্ব না থাকে, অর্থাৎ বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই যে বি ভার্ব, অর্থাৎ তোমরা যদি কখনো দেখো যে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে এবং তার পূর্বে কোনো বি ভার্ব নেই, অর্থাৎ বি বা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ভার্বগুলো নেই, তাহলে বুঝে নিতে হবে সেটা আসলে মূল ভার্ব নয়, সেটা ফাইনাইট ভার্ব নয়, সেটা নন ফাইনাইট ভার্ব। এবং এখানে রিডিংটাই হচ্ছে সাবজেক্ট, রিডিং মানে পড়া বা আমরা যে পড়ি এটাই সাবজেক্ট, তাই দেখো এরপরে মেক্স ভার্ব বসেছে। যদি রিডিংটা ভার্ব হতো তাহলে তারপরে মেক্স আবার ভার্ব একটা বসতে পারতো না, তাহলে পাশাপাশি দুইটা মূল ভার্ব কখনো বসে না। সাহায্যকারী ভার্ব বসতে পারে কিন্তু মূল ভার্ব পাশাপাশি বসে না। তাহলে রিডিংটা আমাদের এখানে নাউন হয়ে গিয়েছে, তাই এই রিডিংটাকে এখন আমরা বলবো জিরান্ড, অর্থাৎ জিরান্ড মানেই হচ্ছে নাউন, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে থাকবে এবং সেটা যদি নাউনের কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো জিরান্ড। আমরা মনে রাখবো ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে কিন্তু তার পূর্বে সাহায্যকারী ভার্ব নেই, তাহলে সেটি আমাদের জিরান্ড হবে এবং সেটা নাউন হবে। আমরা পরেরটা দেখি, দ্য ফ্লাইং বার্ডস সার্চ ফর ফুড, দ্য ফ্লাইং বার্ডস এই যে উড়ন্ত পাখিরা সার্চ ফর ফুড তারা খাবারের খোঁজ করে বা খাবারের খোঁজ করছে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্লাইং এর নিচে আন্ডারলাইন করা আছে, দেখো এখানেও ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে কিন্তু তার পূর্বে কোনো সাহায্যকারী ভার্ব নেই। আবার আরেকটা বিষয় খেয়াল করো, এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে তারপরে কিন্তু আবার একটা নাউন আছে, যেমন বার্ডস। আমরা যদি দ্য ফ্লাইং এইটুকু যদি আমরা বাদ দিই তাহলে আমরা দেখি বার্ডস সার্চ ফর ফুড, তাহলে আমরা দেখতে পাচ্ছি বার্ডস সার্চ ফর ফুড, পাখিরা খাবার খুঁজছে। তাহলে কোন পাখিরা? দ্য ফ্লাইং, যে পাখিরা উড়ছিল, উড়ন্ত বা উড়ন্ত অবস্থায় ছিল। তাহলে এই যে বার্ড, এই বার্ডসটা হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করা হচ্ছে এখানে। আমি এর আগের মডিফায়ার ভিডিও দিয়েছি মডিফাইটা বোঝার জন্য। দেখো এখানে বার্ডসটা কি অবস্থায় আছে, আমি মডিফায়ার নিয়ে আরও একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে আমার, ইনশাআল্লাহ তোমরা দোয়া করবে আমি যেন দিতে পারি। তাহলে দেখো এই যে বার্ডসটা কি অবস্থায় রয়েছে, বার্ডসের একটা অবস্থান বা কন্ডিশন বোঝাচ্ছে, যেমন বার্ডসটা উড়ন্ত অবস্থায় রয়েছে, দ্য ফ্লাইং বার্ডস। তার মানে বার্ডসটা হচ্ছে নাউন এবং নাউন সম্পর্কে যদি কেউ কিছু বলে তাহলে সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দেখো এখানে যদিও ভার্বের সাথে আইএনজি আছে এবং তার পূর্বে অক্সিলারি নাই, কিন্তু একে আমরা জিরান্ড বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এটি কোনো একটা নাউনকে মডিফাই করছে, নাউন সম্পর্কে কিছু বলছে।
তাহলে এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল এবং এটি হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করছে, যদিও এখানে আইএনজি আছে। দেখো উপরের সেন্টেন্সে রিডিং, রিডের সাথে আইএনজি আছে, সেটাকে আমরা নাউন বলেছি, জিরান্ড বলেছি। রিডিং নিজেই কিন্তু নাউন, রিডিং কিন্তু অন্য কোনো নাউনকে মডিফাই করছে না। কিন্তু এইখানে ফ্লাইং সে ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, কিন্তু সে তার পরের যে একটা নাউন বার্ডস, এই বার্ডসকে সে মডিফাই করছে, বার্ড সম্পর্কে কিছু একটা বলছে, তাই সে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ এবং এইটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আমরা রিডিংকে বলেছিলাম জিরান্ড, কারণ সে নাউন হয়েছিল, কিন্তু এখানে আমরা ফ্লাইং বার্ডস, এখানে এই ফ্লাইংকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল এবং এটি একটি অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপে কাজ করে তাহলে সেটা মূল ভার্ব হবে না এবং সেটাও নন ফাইনাইট ভার্বের একটা অংশ। তাহলে আমরা দেখি পরের অংশটা। দেখো, এ ড্রাঙ্ক ম্যান, একজন মাতাল ব্যক্তি। ড্রাঙ্ক মানে যিনি মাতাল, মানে তিনি কোনো পানীয় মদ্যপান করেছেন। টোর দ্য ফ্লাওয়ার্স ইনটু পিসেস, তিনি এই ফুলগুলো টুকরো টুকরো করে পিস করে ছিঁড়ে ফেলেছেন ফুলগুলো। তাহলে এখানে বলা হচ্ছে ড্রাঙ্ক ম্যান। দেখো এই ড্রিঙ্ক মানে পান করা, ড্রাঙ্কটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি কখনো আমরা দেখি যে ভার্বের থার্ড ফর্মটি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটি তার পূর্বে কোনো সাহায্যকারী ভার্ব, বিশেষ করে হ্যাভ, হ্যাজ নেই, হ্যাভ, হ্যাজ বিন এই ধরনের কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাহলে সেটিকে আমরা ধরে নিব যে সেটি মূল ভার্ব নয়। কারণ ভার্বের যে থার্ড ফর্ম সে সাহায্যকারী ভার্ব ছাড়া কখনোই বসতে পারে না। আবার দেখো ভার্বের পরে, ড্রাঙ্কের পরে একটা নাউন ম্যান রয়েছে। তাহলে এই যে ম্যানটা নাউন, তাহলে নাউনের পূর্বে বসে সে নাউনকে কিন্তু মডিফাই করছে, অর্থাৎ সে নাউনটা কেমন। এই যে একটা ম্যান, আমরা যদি শুধু বলতাম এ ম্যান টোর দ্য ফ্লাওয়ার্স ইনটু পিসেস, একটি লোক, একটি ম্যান, একটি ব্যক্তি ফুলগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। কিন্তু ম্যানটি কেমন ছিল? বলা হচ্ছে ম্যানটি ছিল ড্রাঙ্ক, তিনি মাতাল অবস্থায় ছিলেন, তিনি মদ্যপান করেছিলেন। তো এই যে আমরা নাউনকে মডিফাই করছি এবং নাউন সম্পর্কে কিছু বলছি, তাই ড্রাঙ্কটা এখানে কোনো ভার্ব নয়, এটা নন ফাইনাইট ভার্ব, এটা মূল ভার্ব নয় এবং এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। অর্থাৎ কোনো ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম সে যদি আমরা দেখি যে সে কোনো নাউনকে মডিফাই করছে, তাহলে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এখানে ড্রাঙ্ক অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এই ড্রাঙ্ককে আমরা মূল ভার্ব হিসেবে ধরতে পারবো না, এটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম যে একদম প্রথম সেন্টেন্সটা উই আর হ্যাপি টু সি, তাহলে আমরা যদি আরেকবার চোখ বুলিয়ে নিই তাহলে এই যে টু সি, এইটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। রিডিং মেক্স এ ম্যান ওয়াইজ, তাহলে রিডিংটা হচ্ছে আমাদের জিরান্ড এবং এই ফ্লাইংটাকে যদি আমরা দেখি তাহলে ফ্লাইংটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং ড্রাঙ্কটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল, এটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এই হলো আমাদের নন ফাইনাইট ভার্ব। আমরা যদি এইটুকু মনে রাখতে পারি ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো এবং আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আসলে ফ্রেজটা কি আমরা একটু ইংলিশে দেখি। ফ্রেজটা কি আমরা তো বাংলায় দেখেছি, ইংলিশে আরেকবার দেখি। ক্লজটা কি, আমরা ক্লজটা একটু বাংলায় আরেকবার দেখি, ইংলিশে আরেকবার দেখি, এর অর্থাৎ ইংলিশ ব্যাখ্যাটুকু আমরা একবার দেখি। এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ দ্যাট কন্টেইনস বোথ এ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, একগুচ্ছ শব্দ দ্যাট যা কন্টেইন মানে বিদ্যমান থাকে, বোথ উভয়ই থাকে, এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব, তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, বাট ক্যান নট অলওয়েজ বি কনসিডার্ড, কিন্তু সবসময় তাকে বিবেচনা করা যেতে পারে না বা বিবেচিত হতে পারে না অ্যাজ এ ফুল গ্রামাটিক্যাল কমপ্লিট সেন্টেন্স, একটা পরিপূর্ণ মানে গ্রামার অনুযায়ী একটা পরিপূর্ণ একটা সেন্টেন্স হিসেবে বা একটা বাক্য হিসাবে, পূর্ণ বাক্য হিসাবে সে বিবেচিত হতে পারে না। কারণ সব সময় হতে পারে না, কোনো সময় হতেও পারে, কারণ আমরা জানি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকলে একটা ক্লজ হয়, তাহলে ক্লজের আগে পরে অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এই যে অংশগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকলেও কোনো সমস্যা নেই, থাকলেও কোনো সমস্যা নেই। আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। তাহলে আমরা দেখি এভরি কমপ্লিট সেন্টেন্স, প্রত্যেকটা কমপ্লিট সেন্টেন্স ইজ মেড আপ, গঠিত হয় অফ অ্যাট লিস্ট ওয়ান ক্লজ,
তাহলে প্রত্যেকটা কমপ্লিট সেন্টেন্সে অন্তত একটা ক্লজ আসলে থাকতেই হবে। যেমন দেখো এক্সাম্পল, আই রাইট বুকস, তাহলে আই একটা সাবজেক্ট, রাইট একটা ভার্ব। আই রাইট বুকস, তাহলে এখানে একটা ক্লজ, আই সাবজেক্ট এবং রাইট একটা ভার্ব, একটা ক্লজ হয়ে গিয়েছে। পরেরটাই দেখি, অলদো আই ওয়াজ উইক, যদিও আমি অসুস্থ ছিলাম, দুর্বল ছিলাম, আই মেড ভিডিওস, আমি তারপরও ভিডিও তৈরি করেছি। তাহলে দেখো আই অলদো হচ্ছে একটা কনজাংশন, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং এরপরে আছে আই ওয়াজ, তাহলে আই হচ্ছে একটা সাবজেক্ট, ওয়াজ একটা ভার্ব, তাহলে একটা ক্লজ হয়ে গেল। আবার দেখো আই মেড, তাহলে আবার একটা ক্লজ হয়ে গেল। তাহলে এখানে দেখো দুইটি ক্লজ রয়েছে, সেন্টেন্স একটাই, ক্লজ দুইটা। এরপরে দেখো আই লাভ ম্যাঙ্গো অ্যান্ড হি লাইকস ওয়াটারমেলন, আমি ম্যাঙ্গো পছন্দ করি, ভালোবাসি, এবং সে ওয়াটারমেলন অর্থাৎ তরমুজ সে পছন্দ করে। তাহলে দেখো আই লাভ একটা ক্লজ, হি লাইকস এখানে আরেকটা ক্লজ হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা সেন্টেন্সে অন্তত একটি ক্লজ থাকবে। এবার আসো আমরা টাইপস অফ ক্লজ দেখি। ক্লজের টাইপ, দেয়ার আর টু টাইপস অফ ক্লজ অ্যাকর্ডিং টু ইটস ইউজ। আসলে আমরা যে ইউজ করি, ব্যবহার করি, ব্যবহারের দিক থেকে ক্লজ আমরা বলবো দুই প্রকার, অর্থাৎ ব্যবহারের দিক থেকে। যেমন প্রিন্সিপাল ক্লজ এবং দুই সাবঅর্ডিনেট ক্লজ। আমরা প্রিন্সিপাল ক্লজকে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ক্লজ, মেইন ক্লজ মানে প্রধান ক্লজ, প্রিন্সিপাল মানেও প্রধান। আবার দুই নাম্বার সাবঅর্ডিনেট ক্লজ, একে আমরা সেকেন্ডারি ক্লজও বলতে পারি বা ডিপেন্ডেন্ট বা পরাধীন ক্লজও বলতে পারি। তাহলে চলো আমরা একটু প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে দেখে নিই। এই প্রিন্সিপাল ক্লজ, অথবা এটাকে আমরা ব্র্যাকেটে দেখো মেইন ক্লজ লেখা আছে, আমরা মেইন ক্লজও বলতে পারি। এই প্রিন্সিপাল ক্লজ মেক্স সেন্স বাই ইটসেলফ, সে নিজেই একটা অর্থ প্রকাশ করে। প্রিন্সিপাল ক্লজ কি করতে পারে? মেক সেন্স, সে অর্থ প্রকাশ করে, বাই ইটসেলফ নিজেই। ইট এক্সপ্রেসেস আ কমপ্লিট থট, এটা একটা পরিপূর্ণ একটা চিন্তা বা ভাবনা, একটা ধারণা বা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম। যেমন দেখো এক্সাম্পল, সীমা বট এ নিউ কম্পিউটার, সীমা একটা নতুন কম্পিউটার কিনেছে। তাহলে সীমা একটা সাবজেক্ট, বট একটা ভার্ব, এ নিউ কম্পিউটার একটা কম্পিউটার কিনেছে। তাহলে ওয়ান প্রিন্সিপাল ক্লজ, এখানে একটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ পরাধীন যে ক্লজটি। এ সাবঅর্ডিনেট ক্লজ ডাজন্ট মেক সেন্স বাই ইটসেলফ, একটি সাবঅর্ডিনেট ক্লজ নিজে অর্থ প্রকাশ করতে পারে না। ইট ডাজন্ট এক্সপ্রেস আ কমপ্লিট থট, এটা পরিপূর্ণ একটা অর্থ সে প্রকাশ করতে পারে না। কারণ আমরা জানি যে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলেই একটা ক্লজ হয়ে যায়, কিন্তু ক্লজ হবে, কিন্তু সে সব সময় যদি অর্থ প্রকাশ করতে না পারে তাহলে সে হবে সাবঅর্ডিনেট ক্লজ, আর যদি অর্থ প্রকাশ করতে পারে তাহলে সে হবে প্রিন্সিপাল ক্লজ। যেমন আমরা এক্সাম্পল দেখি, হোয়েন হি রিডস দ্য বুক, যখন সে বই পড়েছে বা পড়ে তখন কি। দেখো আমাদের অর্থটা কিন্তু কমপ্লিট না, একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। হোয়েন হি রিডস দ্য বুক, যখন সে বই পড়ে তখন কি, আসলে কি ঘটে তখন। তার মানে এই ক্লজটা একটা সাবজেক্ট একটা ভার্ব রয়েছে, একটা ক্লজ হয়েছে, কিন্তু সে কমপ্লিট না। দেখো যখন একটি মাত্র ক্লজ থাকে তখন আমাদের কিছু কনজাংশন বা কিছু সাইন আমরা দেখি, যেমন বিং, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেটি নাউন হতে পারে, বা ভার্ব প্লাস আইএনজি। তারপর দেখো ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, টু, টু, উইদাউট, বিকজ অফ, অন দ্য অ্যারাইভাল অফ, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট ডে লাইট, অ্যাট দ্য এজ অফ, সার্টেনলি, শিওরলি, সাডেনলি। এই ধরনের কনজাংশন বা কিছু ওয়ার্ড আমরা যখন একটিমাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে তখন আমরা দেখি তাদের সাথে এই ধরনের ওয়ার্ডগুলো যুক্ত থাকতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখি, দেখো ওয়ান প্রিন্সিপাল ক্লজ কিভাবে থাকে। বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, দেখো এখানে কিন্তু কোনো ক্লজ হয়নি। হি কান্ট ডু দিস, তাহলে হি কান্ট ডু, সে করতে পারে না। কান্ট, ক্যান নট ডু, তাহলে হি হচ্ছে একটা সাবজেক্ট, ক্যান নট ডু এটা হচ্ছে একটা ভার্ব, তাহলে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ হয়েছে। কিন্তু শুরুতে বিকজ অফ হিজ ইলনেস, এখানে কিছুই বোঝায় না, এখানে কোনো ক্লজই হচ্ছে না। তারপর দেখো বাই ওয়ার্কিং হার্ড, কিন্তু দেখো ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত রয়েছে এবং তার পূর্বে কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাহলে বুঝতেই পারছো এটা একটা নন ফাইনাইট ভার্ব, কিন্তু আমাদের শর্ত হচ্ছে একটা ফাইনাইট ভার্ব হতে হবে। তাহলে দেখো শি ক্যান বিকাম সাকসেস, তাহলে শি হচ্ছে সাবজেক্ট, ক্যান বিকাম এটা হচ্ছে আমাদের ভার্ব, এবং ক্যান এবং বিকাম দুইটা মিলে হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ। তাহলে এই ভার্ব ফ্রেজ এবং সাবজেক্ট মিলে হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে ক্লজ একটাই, সেন্টেন্স যত এখানে বড় হোক সেটা সমস্যা নয়, ক্লজ একটাই। তারপর দেখো আই লাভ মিউজিক,
আই সাবজেক্ট, লাভ ভার্ব, আই লাভ মিউজিক, তাহলে হয়ে গেল একটা প্রিন্সিপাল ক্লজ। দে হ্যাড বিন প্লেইং, তাহলে হ্যাড বিন প্লেইং তিনটা মিলেই হচ্ছে ভার্ব ফ্রেজ, এবং দেটা হচ্ছে সাবজেক্ট, তাহলে একটা সাবজেক্ট এবং ভার্ব ফ্রেজ মিলে হচ্ছে ভার্ব, তাহলে হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। এখানে অন্য কোনো ক্লজ নেই। বাই স্টাডিং হার্ড, কঠোর পরিশ্রম করে বা কঠোর পড়াশোনা করে, ইউ উইল পাস, তাহলে বাই স্টাডিং, স্টাডিং মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে কিন্তু তার পূর্বে কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাই এটি একটি নন ফাইনাইট ভার্ব। তাহলে ইউ উইল পাস, এই যে ইউটা হচ্ছে সাবজেক্ট এবং উইল পাস এইটুকু হচ্ছে আমাদের ভার্ব, তাহলে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে, এখানে অন্য কোনো ক্লজ নেই। আবার দেখো কামিং হোম, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, কামিং হোম শি হ্যাড লাঞ্চ, সে বাসায় এসে শি হ্যাড লাঞ্চ, তাহলে শি এবং হ্যাড এই একটা সাবজেক্ট একটা ভার্ব, এখানে হয়েছে আমাদের ক্লজ। কামিং হোম এর দ্বারা আমাদের কিছুই বোঝায় না। গোয়িং টু দ্য অফিস, পরেরটা দেখো গোয়িং টু দ্য অফিস, গো এর সাথে আইএনজি, গোয়িং টু দ্য অফিস এখানে কিছুই বোঝায় না। আই উইল রাইট দ্য আর্টিকেল, অর্থাৎ অফিসে পৌঁছে, কিন্তু মনে রাখতে হবে সে ক্লজ না হলেও কিন্তু অর্থ ঠিকই প্রকাশ করবে। আমরা যখনই দেখি সে যদি নন ফাইনাইট ভার্ব আমরা দেখি তাহলে আমাদের বুঝতে হবে যে নন ফাইনাইট ভার্ব থাকবে, সে তার অর্থ প্রকাশ করবে কিন্তু সে মূল ভার্ব হিসেবে কাজ করবে না, অর্থাৎ তাকে আমরা মূল ভার্ব হিসেবে ধরতে পারবো না। তাহলে দেখো গোয়িং টু দ্য অফিস আই উইল রাইট দ্য আর্টিকেল, অফিসে গিয়ে আমি এই আর্টিকেলটা লিখব। শেষেরটা দেখো গোয়িং টু দ্য ভার্সিটি, আমরা ভার্সিটি গিয়ে বা ভার্সিটি গিয়ে শি উইল ডু দ্য ক্লাস, সে ক্লাস করবে, অর্থাৎ সে শ্রেণীকক্ষে উপস্থিত থাকবে। তাহলে এসো আমরা পরের অংশটা দেখি, সাবঅর্ডিনেটিং কনজাংশন। কিছু কনজাংশন আছে যে কনজাংশনগুলো সবসময় সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে বসে, অর্থাৎ আমরা জানি প্রিন্সিপাল ক্লজ যে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে এবং সাবঅর্ডিনেট ক্লজ সে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না। এই সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই ধরনের কনজাংশনগুলো বসে, তাই তারা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ হওয়ার কারণ হচ্ছে এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যেমন দেখো আমি একটু সাজানোর চেষ্টা করেছি এ দিয়ে, আফটার, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ লং অ্যাজ মাচ অ্যাজ সুন অ্যাজ দো, এই ধরনের কনজাংশনগুলো যদি কোনো ক্লজের শুরুতে বসে তাহলে সেটি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে এবং সে একা একাই অর্থ প্রকাশ করতে পারবে না। বি নাম্বার দেখো, বিকজ, বি দিয়ে আমি সাজিয়েছি, বিকজ, বিফোর, বাই দ্য টাইম, ই দিয়ে ইভেন ইফ, ইভেন দো, আই দিয়ে ইফ, ইন অর্ডার দ্যাট, ইন কেস, এল দিয়ে লিস্ট, ও দিয়ে অনস, অনলি, ইফ, পি দিয়ে প্রোভাইডেড দ্যাট, এস দিয়ে সিন্স, সো দ্যাট, টি দিয়ে দেন, দ্যাট, দাও, টিল, ইউ দিয়ে আনলেস, আনটিল, ডাবল ইউ দিয়ে ওয়েন, ওয়েনএভার, ওয়ার, ওয়ারএভার, হোয়াইল, হু। এই যে কনজাংশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কনজাংশনগুলো যদি কোনো ক্লজের সাথে যুক্ত হয় তবে সেটি কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে এবং এই কনজাংশনগুলোকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে আমরা ডেকে থাকি বা এদের আমরা সাবঅর্ডিনেট কনজাংশন বলে থাকি। তাহলে আমরা সব পরের অংশটা দেখি। পরের অংশে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, কিভাবে আমরা দেখি। যেমন দেখো দো, এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন শুরুতে রয়েছে, দো হি ওয়াজ উইক হি প্লেড দ্য পায়ানো, দেখো শেষের অংশটুকু হি প্লেড দ্য পায়ানো, এই অংশটুকু কিন্তু একাই অর্থ প্রকাশ করতে পারছে, হি প্লেড দ্য পায়ানো, সে পায়ানো বাজিয়েছিল, কিন্তু এই অংশটুকু যদি আমরা বাদ দিই, শেষের অংশটুকুকে যদি আমরা বাদ দিই, অর্থাৎ হি প্লেড, হি একটা সাবজেক্ট, প্লেড একটা ভার্ব, অর্থাৎ একটা ক্লজ, অর্থাৎ এই যে শেষের ক্লজটা হি প্লেড দ্য পায়ানো, শেষের অংশটুকু ক্লজ সহ শেষের অংশটুকু যদি আমি বাদ দিই তাহলে কি দাঁড়ায়, দো হি ওয়াজ উইক, যদিও সে অসুস্থ ছিল, তাহলে কি কোনো অর্থ প্রকাশ করছে না। কিন্তু একসাথে বলো, দো হি ওয়াজ উইক, যদিও সে অসুস্থ ছিল, হি প্লেড দ্য পায়ানো, তারপরেও সে পায়ানো বাজিয়েছে। অর্থাৎ শেষের যে প্রিন্সিপাল ক্লজটি রয়েছে এই প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হওয়ার কারণেই প্রথমের এই সাবঅর্ডিনেট ক্লজটা তার অর্থ প্রকাশ করতে পেরেছে। তারপর দেখো ওয়েন ইউ ওয়েন্ট, যখন তুমি গিয়েছিলে, আই স ইউ, আমি তোমাকে দেখেছি। দেখো শেষের অংশটা আই স ইউ, আমি তোমাকে দেখেছি, এটা কিন্তু একাই অর্থ প্রকাশ করছে, কিন্তু ওয়েন ইউ ওয়েন্ট, যখন তুমি গিয়েছিলে তখন কি, অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লজকে বাদ দিলে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ তার অর্থ প্রকাশ করতে ব্যর্থ হয়। 3 নাম্বার দেখো, আই ওয়েন্ট হোম বিকজ আই ফেল্ট ইল, এখানে দেখো আই ওয়েন্ট হোম, আমি বাসায় গিয়েছিলাম, প্রিন্সিপাল ক্লজটা এখানে শুরুতে রয়েছে, বিকজ আই ফেল্ট ইল, কারণ আমি অসুস্থ অনুভব করছিলাম, আমি অসুস্থ বোধ করছিলাম। তাহলে যে বিকজ আই ফেল্ট ইল এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং
I went home এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, অথবা প্রিন্সিপাল ক্লজের মাঝেও থাকতে পারে, কমা দিয়ে বিভিন্নভাবে মাঝেও থাকতে পারে, সেটা আমরা একটু পরে দেখব। এরপর দেখো ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালো পড়াশোনা করো, ইউ উইল পাস। তাহলে ইফ ইউ স্টাডি ওয়েল এর দ্বারা কিন্তু কোনো অর্থ কমপ্লিট হচ্ছে না, আইডিয়াটা বা থটটা কমপ্লিট হচ্ছে না, অর্থাৎ অর্থটা পরিপূর্ণ হচ্ছে না। ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালো পড়াশোনা করো তাহলে কি, তারপর কি হবে, কিন্তু শেষের অংশটা দেখো ইউ উইল পাস, তাহলে তুমি পাস করবে, অর্থাৎ শেষের যে প্রিন্সিপাল ক্লজটা এইটার সাথে যুক্ত হয়েই সাবঅর্ডিনেট ক্লজ তার অর্থটা কমপ্লিট করছে। এরপর দেখো অ্যাজ দ্য স্টুডেন্ট স দ্য টিচার, যেহেতু স্টুডেন্ট টিচারকে দেখেছিল, দে স্টপড মেকিং নয়েজ, তারা কথা বলা বন্ধ করে দিয়েছিল বা গোলমাল করা বন্ধ করে দিয়েছিল। তাহলে দেখো শুরুতে যেহেতু অ্যাজ রয়েছে, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং পরেরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবার দেখো সিন্স দ্য স্টুডেন্ট স দ্য টিচার, যখন থেকে স্টুডেন্টরা টিচারকে দেখলো, দে স্টপ মেকিং নয়েজ, তাহলে অ্যাজ দিয়ে আর এটা দেখো সিন্স দিয়ে, তাহলে অ্যাজ সিন্স, এই ইফ অ্যাজ সিন্স এই তিনটাই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ এবং পরেরটা প্রিন্সিপাল ক্লজ। এরপরটা দেখো দ্য স্টুডেন্ট স্টপ মেকিং নয়েজ হোয়েন দে স দ্য টিচার, তাহলে এই যে হোয়েন দিয়ে দে স দ্য টিচার, এখন কিন্তু প্রিন্সিপাল ক্লজটাকে আমি শুরুতে এনেছি এবং সাবঅর্ডিনেট ক্লজটাকে আমি শেষে দিয়েছি। তারপরটা দেখো স্টাডি হার্ড লিস্ট ইউ শুড ফেল, স্টাডি হার্ড লিস্ট ইউ শুড ফেল, তাহলে স্টাডি হার্ড পড়ার কঠোর পরিশ্রম করো, তাহলে স্টাডি দিয়ে শুরু হচ্ছে, কিন্তু তোমরা হয়তো ভাবছো যে হ্যাঁ এখানে সাবজেক্ট কোথায়, যখন স্টাডি হার্ড যখন বলা হয় অর্থাৎ ভার্ব দিয়ে যখন শুরু হয় তখন ধরে নিতে হবে যে শুরুতে একটা ইউ উজ্জ রয়েছে। তোমরা যেমন গণিত করার সময় বলো না যে এখানে এক উজ্জ রয়েছে, ধরে নিতে হবে, মনে মনে ধরে নিতে হবে এক রয়েছে, বিষয়টা অনেকটা এরকম, যখন ভার্ব দিয়ে শুরু হয় তখন ধরে নিতে হবে শুরুতে একটা ইউ রয়েছে, মনে মনে ইউ ধরে নিতে হবে, তাহলে হবে ইউ স্টাডি হার্ড লিস্ট ইউ শুড ফেল, তুমি মানে কঠোর পরিশ্রম করো অন্তত যাতে মানে ফেল না করো। তারপর দেখো প্র্যাকটিস হার্ড লিস্ট ইউ শুড বি আউট অফ দ্য ক্রিকেট টিম, কঠোর পরিশ্রম করো, তাহলে এখানেও দেখো ইউ উজ্জ রয়েছে, কঠোর পরিশ্রম করো যাতে তুমি অন্তত ক্রিকেট টিম থেকে যেন তোমাকে বের করে না দেওয়া হয়, বা তুমি যেন ক্রিকেট টিম থেকে বের হয়ে না যাও, বা ক্রিকেট টিমের মধ্যে যেন থাকতে পারো। তারপর দেখো ইফ আই ডু নট গো দেয়ার, যদি আমি সেখানে না যাই, আই উইল বি আনএবল টু লার্ন ইট, তাহলে দেখো ইফ দিয়ে এই সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হচ্ছে এবং পরের অংশটা আই উইল বি আনএবল টু লার্ন ইট, এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা শেষের অংশে চলে আসছি কাছাকাছি। দেখো কনজাংশনগুলো দেখি, আরও কিছু কনজাংশন রয়েছে যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন দেখো ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং কোরিলেটিভ কনজাংশন, যেমন দেখো বোথ, অ্যান্ড, বোথ এবং মাঝখানে কিছু সাবজেক্ট বা আদার্স কিছু থাকবে এবং আবার অ্যান্ড থাকবে, এরপর ইদার, অর, এরপর দেখো নাইদার, নর, নট অনলি বাট অলসো, ওয়েদার, অর, এইগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। তাহলে এই ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোরিলেটিভ কনজাংশন যদি থাকে তাহলে সেই ধরনের আমরা ক্লজকে আমরা বলবো সেখানে দুইটা প্রিন্সিপাল ক্লজ, কারণ একটা প্রিন্সিপাল ক্লজ প্লাস আরেকটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে চলো আমরা দেখি, যেমন দেখো ডু অর ডাই, এখানে ডু যেহেতু ভার্ব দিয়ে শুরু হচ্ছে তাহলে আমরা বলবো যে এই ভার্বের পূর্বে একটা ইউ উজ্জ রয়েছে, তাহলে আমরা ধরে নিব ইউ ডু অর ইউ ডাই। তার মানে আমরা একটু আগে দেখলাম যে কোঅর্ডিনেটিং কনজাংশন অথবা কোরিলেটিভ কনজাংশন যদি থাকে তাহলে সেটিকে ওই সেন্টেন্সের বা ওই অংশের মানে ওই বাক্যের যে অংশটুকু ওই ক্লজের অংশ হিসেবে তাকে আসলে ধরা হয় না, তাই এটাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়। তারপরে দেখো হি ইজ বোথ আ স্টুডেন্ট অ্যান্ড এ টিচার, সে একজন ছাত্র এবং একজন শিক্ষক, সে দুটোই, মানে সে পড়াশোনাও করে আবার সে শিক্ষকতাও করে। she came, পরেরটা দেখো she came home and had lunch, সে বাসায় এসেছিল এবং সে তার লাঞ্চটা গ্রহণ করেছিল অর্থাৎ খাবারটা খেয়েছিল। তাহলে এখানে দেখো 2 নাম্বার সেন্টেন্সে বোথ এবং অ্যান্ড, দেখো তোমরা আন্ডারলাইন করা আছে অর্থাৎ নিচে দাগ দেওয়া আছে কনজাংশনগুলোর নিচে, তোমরা দেখতে পাচ্ছ she came home and had lunch, তাহলে she came home এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড
এবং এখানে যেহেতু she আবার নেই, and এর পরে কিছু নেই, তাহলে ধরে নিতে হবে and এর পরে আবার she রয়েছে। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে একটা সাবজেক্ট উজ্জ্ব থাকে, ইউ অথবা যে কোনো একটা সাবজেক্ট উজ্জ্ব থাকে। যেহেতু প্রথম সেন্টেন্সে she রয়েছে, তাহলে and এর পরেও ধরে নিতে হবে একটা she উজ্জ্ব রয়েছে। এরপরটা দেখো, I will go to the office, I will go to the office and ধরে নিতে হবে and এর পরে আবার একটি I উজ্জ্ব রয়েছে, and I will write the article। পরেরটা দেখো, she will go to the varsity and she will do the class। তার মানে এই ধরনের সেন্টেন্সে যেহেতু একজন ব্যক্তিকেই দুটো কথা বলা হচ্ছে বা একজন ব্যক্তিকে নিয়েই যেহেতু দুটো কথা হচ্ছে, তাই একটা সাবজেক্টকে উজ্জ্ব রাখা যেতে পারে। এই ধরনের সেন্টেন্সে একটা সাবজেক্টকে উজ্জ্ব রাখা হয়, আর এই ধরনের সেন্টেন্সকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। হি ইজ পোর বাট হি ইজ হ্যাপি। সে হয় গরিব কিন্তু সে হয় খুশি বা সুখী। তাহলে দেখো বাট, এই বাটটাকে যেহেতু আমরা বলেছি যে এই ধরনের কনজাংশনগুলোকে ক্লজের অংশ হিসেবে ধরা হয় না, তাই এখানে দুটোই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমি যেহেতু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদের চেঞ্জ করে দেখাবো না, চেঞ্জ করে শেখাবো না, তাই আমি তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই শব্দগুলো আসলে বলতে চাচ্ছি না, কারণ শুরুতেই আমি যেটা দেখালাম সেগুলো ছিল সিম্পল সেন্টেন্স, পরে যেগুলো আমি সাবঅর্ডিনেট ক্লজ দেখালাম সেগুলো ছিল কমপ্লেক্স সেন্টেন্স, আর এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যখন দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকে তখন সেটা হয় কম্পাউন্ড সেন্টেন্স, আর একটা যখন প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তখন সেটা হয় সিম্পল সেন্টেন্স, সেটা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আর যখন মাত্র একটা ক্লজ থাকে, একটাই প্রিন্সিপাল ক্লজ থাকে, সেগুলো হয় সিম্পল সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সটা ছোট না বড় সেটা দিয়ে সিম্পল বিবেচনা হয় না, বিবেচনা হয় যে ক্লজ কয়টা রয়েছে। অর্থাৎ একটা ক্লজ যদি থাকে তাহলে সেটা হবে সিম্পল সেন্টেন্স, আর একটা যদি প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, আর দুইটা যদি প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আসলে আমরা পরেরটা দেখি। She is ill yet she worked very hard। সে অসুস্থ কিন্তু সে এখনো কঠোর পরিশ্রম করে। পরেরটা দেখো, the class was lengthy। ক্লাসটা লেন্দি ছিল মানে অনেক লম্বা ছিল, অনেক বড় ছিল, but it was enjoyable। যেমন তোমরা হাসছো না, যেমন এইটাই আজকের এই ভিডিওটা অনেক বড় হচ্ছে, হ্যাঁ খুব একটা মজা পাচ্ছ না, কিন্তু এটা শেখার অনেক বিষয় আছে। আর একটু আমরা শেষের দিকে চলে এসেছি, দেখো একটু ধৈর্য ধরে দেখো। let me go there or otherwise I will be unable to learn it। I will be unable to learn it, তাহলে or অথবা otherwise যেটাই থাক দুটোই প্রিন্সিপাল ক্লজ। স্টাডি হার্ড যেটা বলেছিলাম শুরুতে ইউ উজ্জ্ব আছে, স্টাডি হার্ড or you will fail। তাহলে যেহেতু ইউ দিয়েই মানে ইউ অর্থাৎ তোমাকেই দুটো কথা বলা হচ্ছে যে তুমি স্টাডি হার্ড কঠোর পরিশ্রম করো, আরো পড়ো, আরো বেশি কঠোর পড়াশোনা করো, ইউ উইল ফেল। অর বলতে এখানে আমরা জানি অথবা, কিন্তু এখানে অর বলতে নয়তো বোঝানো হচ্ছে, নয়তো ইউ উইল ফেল। আবার দেখো প্র্যাকটিস হার্ড, তাহলে ইউ উজ্জ্ব রয়েছে, ইউ প্র্যাকটিস হার্ড, আদারওয়াইজ অন্যথায় অথবা বা নতুবা, ইউ উইল বি আউট অফ দ্য ক্রিকেট টিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে দুইটাই প্রিন্সিপাল ক্লজ রয়েছে। আসলে ক্লজকে ভালো করে বোঝার জন্য আমাদের এই বিষয়গুলো জানা দরকার, তাই আজকের ভিডিওটা যদিও লম্বা হচ্ছে তারপরও আমি তোমাদের একটু ধীরে ধীরে বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমি 5-6টা পয়েন্ট ডিসকাশন করব, সেটা দেখো। 1 নাম্বার, সীমা বট এ নিউ কম্পিউটার। সীমা একটা নতুন কম্পিউটার কিনেছে, বাট শি হ্যাড দ্য ওল্ড ওয়ান, কিন্তু তার পুরাতন একটা রয়েছে। তাহলে দেখো এখানে প্রিন্সিপাল ক্লজ দুইটা, কিন্তু এই যে বাটটা কোঅর্ডিনেটিং কনজাংশন ডোন্ট কাউন্ট অ্যাজ এ পার্ট অফ দ্য ক্লজ। এই যে বাট রয়েছে, কমার পরে বাট রয়েছে, এই বাটকে কিন্তু এই ক্লজের অংশ হিসাবে গণ্য করা হয় না বা গণনা করা বা হিসেবে ধরা হয় না, তাই এখানে দুটোই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2 নম্বরে দেখতে পাচ্ছি অলদো শি, এই অলদোটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ, এবং এই সাবঅর্ডিনেটিং ক্লজটিকে একটা ক্লজের সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই যে অলদোটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং এটিকে ক্লজের অংশ হিসেবে ধরা হয়। তাহলে আমরা জানি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেটিং ক্লজের সাথেই বসে। আবার এটাও জানি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি আমরা বাদ দেই তাহলে সেই সাবঅর্ডিনেট ক্লজটাও কিন্তু প্রিন্সিপাল ক্লজ হয়ে যেতে পারে। তোমাদের কাছে একটু গোলমাল এলোমেলো মনে হচ্ছে, তাই না? একটু ধৈর্য ধরে দেখো। অলদো শি হ্যাড হার ওল্ড অন, যদিও তার পুরাতন একটা রয়েছে, অলদো মানে যদিও তার পুরাতন একটা রয়েছে, সীমা বট এ নিউ কম্পিউটার, সীমা একটা নতুন কম্পিউটার কিনেছে।
এখানে দেখো এই যে সীমা বট ইন নিউ কম্পিউটার শেষের অংশটুকু অনলি দ্য সেকেন্ড ক্লজ ইজ প্রিন্সিপাল, তাহলে পরের যে ক্লজটুকু এই ক্লজটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যেখানে একটা সীমা, একটা সাবজেক্ট, বট একটা ভার্ব, তাহলে একটা ক্লজ, এই যে শেষের ক্লজটা এই ক্লজটাই শুধু প্রিন্সিপাল ক্লজ। 3 নাম্বার দেখো অলদো শি স্টিল হ্যাজ হার ওল্ড ওয়ান, যদিও এখনো তার একটা কম্পিউটার রয়েছে বা পুরাতন একটা রয়েছে, কিন্তু সেন্টেন্সটা কিন্তু অর্থ কমপ্লিট নয়, যদিও তার পুরাতন একটি রয়েছে। এখানে কিন্তু কোনো প্রিন্সিপাল ক্লজ নেই, অলদো দেওয়ার কারণে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর অলদো এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দেখো উইদাউট এ প্রিন্সিপাল ক্লজ ছাড়া এ সাবঅর্ডিনেট কনজাংশন বা এই সাবঅর্ডিনেট ক্লজ ইজ অ্যান ইনকমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ একটা সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রিন্সিপাল ক্লজ না থাকে তাহলে সে ইনকমপ্লিট থাকবে, অর্থাৎ পরিপূর্ণ সেন্টেন্স হিসেবে সে আত্মপ্রকাশ করতে পারবে না বা তার অর্থ প্রকাশ করতে ব্যর্থ হবে। 4 নাম্বার দেখো এ সাবঅর্ডিনেট ক্লজ ইউজুয়ালি বিগিনস, সাবঅর্ডিনেট ক্লজ সাধারণত শুরু হয় উইথ এ সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ আমি যে কনজাংশনগুলো তোমাদের দেখিয়েছি এর পূর্বে সেই কনজাংশনগুলো দিয়ে শুরু হয়। এর রিলেটিভ প্রোনাউন, কোন রিলেটিভ প্রোনাউন দিয়ে, অর্থাৎ ওই যে হু, হোয়ার, ওয়েন এগুলো দিয়ে শুরু হতে পারে, অর সাম আদার ওয়ার্ড দ্যাট, অথবা অন্য কোনো ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, দ্যাট কজেস ইট টু বিকাম সাবঅর্ডিনেট, যারা একে সাবঅর্ডিনেট হতে বাধ্য করে বা যাদের কারণে ওই ক্লজটি সাবঅর্ডিনেট হয়ে যায়। অর্থাৎ একটা সাবঅর্ডিনেট ক্লজের সাথে যে কনজাংশন থাকে সেটি যদি তুমি বাদ দাও তাহলে সেটি আবার প্রিন্সিপাল ক্লজ হয়ে যেতে পারে, আর ওই কনজাংশনের কারণেই সেই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। দেখো তারপরে দেখো এ সাবঅর্ডিনেট ক্লজ উইল মেক সেন্স অনলি, একটা সাবঅর্ডিনেট ক্লজ তখনই অর্থ প্রকাশ করতে পারবে অনলি হোয়েন অ্যাটাচড টু এ প্রিন্সিপাল ক্লজ, যখন সে একটা প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হবে বা যুক্ত করা হয়। 5 নাম্বার দেখো অলদো জাহিদ ওয়াজ উইক, যদিও জাহিদ অসুস্থ ছিল, তাহলে অলদো ইজ এ সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখানে অলদো হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু 6 নম্বরে দেখো জাহিদ ওয়াজ উইক, জাহিদ অসুস্থ ছিল, উইদাউট দ্য কনজাংশন, এই যে কনজাংশন অলদোটাকে যদি আমরা বাদ দেই তাহলে দ্য ক্লজ বিকামস প্রিন্সিপাল, দেখো ক্লজটা প্রিন্সিপাল হয়ে গেল, কিন্তু আমরা অলদো যোগ করার কারণে সেই ক্লজটা সাবঅর্ডিনেটিং কনজাংশনটা যোগ করার কারণেই সেই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গিয়েছিল। 7 নম্বর দেখো মিজান মেড এ নিউ রুটিন, মিজান একটা নতুন রুটিন তৈরি করেছে অলদো হি ওয়াজ উইক, যদিও সে অসুস্থ ছিল। তাহলে দেখো মিজান মেড এ নিউ রুটিন, তাহলে মিজান একটা সাবজেক্ট, মেড একটা ভার্ব, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই প্রিন্সিপাল ক্লজের সাথে শেষের অংশটুকু অলদো হি ওয়াজ উইক, যদিও সে অসুস্থ ছিল, এই অংশটুকু যুক্ত হয়ে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা যুক্ত হয়ে এটা একটা অর্থ প্রকাশ করতে পেরেছে, অর্থাৎ কম্বাইন্ড উইথ এ প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়ে দ্য সাবঅর্ডিনেট ক্লজ মেক্স সেন্স, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি করতে পারে, প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করতে পারে। 8 নম্বর দেখো সাবঅর্ডিনেট ক্লজেস ক্যান কাম আফটার, বিফোর অর ইন দ্য মিডল, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো সাবঅর্ডিনেট ক্লজ কি করতে পারে, ক্যান কাম আসতে পারে বা বসতে পারে, আফটার, বিফোর অর ইন দ্য মিডল অফ এ প্রিন্সিপাল ক্লজ, সে প্রিন্সিপাল ক্লজের শুরুতে বা প্রিন্সিপাল ক্লজের শেষে বা প্রিন্সিপাল ক্লজের মাঝেও বসতে পারে। যেমন দেখো রাজু নাও হ্যাজ এ নিউ কম্পিউটার, রাজুর এখন একটি নতুন কম্পিউটার আছে, অলদো যদিও হি স্টিল হ্যাজ হিজ ওল্ড ওয়ান, যদিও এখনো তার একটা পুরাতন কম্পিউটার রয়েছে। তাহলে দেখো অলদো হি স্টিল হ্যাজ হিজ ওল্ড ওয়ান, এই শেষের অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং শুরুতে একটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে, প্রিন্সিপাল ক্লজের শেষে বসেছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ আফটার এ প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের শেষে বসতে পারে। 2 নম্বর দেখো অলদো হি স্টিল হ্যাজ হিজ ওল্ড ওয়ান, যদিও তার এখন পুরাতন একটা রয়েছে, রাজু নাও হ্যাজ এ নিউ কম্পিউটার, তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং শেষে প্রিন্সিপাল ক্লজ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি করতে পারে, প্রিন্সিপাল ক্লজের শুরুতেও বসতে পারে। আবার দেখো 3 নম্বর দেখো রাজু অলদো হি স্টিল, রাজুর পরে একটা কমা দেওয়া রয়েছে, অলদো হি স্টিল হ্যাজ হিজ ওল্ড ওয়ান, যদিও তার এখনো একটা পুরাতন একটা রয়েছে, নাও হ্যাজ এ নিউ কম্পিউটার, কিন্তু এখন তার একটা নতুন কম্পিউটারও রয়েছে। তাহলে দেখো সাবঅর্ডিনেট ক্লজ ইনসাইড দ্য প্রিন্সিপাল ক্লজ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি করতে পারে, প্রিন্সিপাল ক্লজের মাঝেও বসতে পারে।
তো এই ছিল আমাদের আজকের মতো। আমি একটা লম্বা একটা সেশন শেষ করলাম। আমি চাচ্ছিলাম যে ক্লজটা নিয়ে খুব ভালো আলোচনা করার জন্য, আর আমি চাচ্ছিলাম যে মডিফায়ারটা নিয়েও আসলে একটু বড় করে আলোচনা করার জন্য, কিন্তু মডিফায়ারটা ছোট হয়ে গিয়েছে। আমি চাচ্ছিলাম যে আসলে তোমরা বুঝতে পারবে কিনা বা তোমাদের কাছে বেশি কঠিন মনে হয় কিনা, এই জন্য আমি মডিফায়ারটা একটু ছোট করেই দিয়েছি। আমার আরেকটা পার্ট দেওয়ার ইচ্ছা আছে আর কি, যদি সম্ভব হয়। তো থ্যাঙ্কস টু ইউ অল, তোমাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবে তোমরা। আর তোমাদের যে ধরনের প্রবলেম বা যে ধরনের তোমরা ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে ভালো থাকবে। এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।